যে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি না এর কোনো নজির আগে রয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে তিনি কেন যাবেন রাজভবনে, তিনি কেন ইস্তফা দেবেন। বিজেপির কাছে পরাজিত হয়েছেন, কিন্তু তারপরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও কি তাহলে মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তিনবারের তিনি মুখ্যমন্ত্রী, খেয়াল রাখতে হবে। 2011-র পরে 2016 এবং তারপরে 2021, তিনবারের মুখ্যমন্ত্রী আজকে যে আচরণ করছেন সেটা কি আদৌ তার শোভা পায়? এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠতে শুরু করেছে। আমি দেখাতে চাইবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার দর্শকদের জন্য, এবং কি বলেছেন সুকান্ত মজুমদার তার এই মন্তব্যের পাল্টা। দেখুন পরপর। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি জনতার রায়ে পরাজিত হয়েছেন, জনতার রায়ে হেরেছেন। হারকে গণতন্ত্রে মেনে নিতে হয়। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। আর ওরা বেশি ভোট পেয়েছে, তাই বেশি সিট জিতেছে। তো জনতার রায় আমরা মাথা পেতে নিচ্ছি। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেওয়া। নচেত এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। দেখুন, শপথ বাক্য যেমন পাঠ করান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য যেমন রাজ্যপাল পাঠ করান, ঠিক সেই রকম ভাবে ইস্তফাটা রাজ্যপালের কাছে গিয়ে রাজভবনে গিয়ে দিতে হয়। নজরুলদার কাছে আসবো। নজরুলদা, একেবারে সেই পথে তিনি হাঁটবেন না, এটা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। মানে জনগণের যে রায়, কার্যত সেটাকে কি অস্বীকার করছেন না, অপমান করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু আমি আবারও বলছি, যিনি তাকে নিযুক্ত করতে পারেন তিনি তাকে সরাতেও পারেন। রেজিগনেশন দিলে রেজিগনেশন গ্রহণ করবেন, যদি রেজিগনেশন না দেন তো তিনি একটা বিজ্ঞপ্তি জারি করে তাকে সরিয়ে দেবেন, মিটে গেল। তারপরে যাকে শপথ পড়ানোর তাকে পড়াবেন। আমি দুটো কথা এখানে অ্যাড করতে চাই, যে এখানে প্রদীপ্ত আমার ব্যাপারে মমতা ব্যানার্জির প্রভাব যে পড়েছে সেইটা দেখানোর জন্যে আমি দুটো কথা বলবো। প্রথম কথা, প্রদীপ্ত বললেন যে আমি আইপিএস অফিসার, সাংবিধানিক পদে থেকে এরকম কথা বলতে পারি কি না একজন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে। আমি তাকে জিজ্ঞেস করবো যে আমি 2014 সালে রিটায়ার করেছি, যদি আজও আইপিএস অফিসার থাকি, প্রাক্তন আইপিএস অফিসার আপনি বলেছেন কি না, আপনার কথা আপনি চেক করে নেন। তাহলে এই কদিন আগে যে আইপিএস অফিসার রিটায়ার করলেন তাকে আপনারা রাজ্যসভায় নিযুক্ত করলেন কি করে? এই হ্যাঁ, না, সেটা আইনত। কিন্তু আমি যখন 14 সালে রিটায়ার করেছি, আমি আইপিএস অফিসার এখন নেই, সেটা আপনার জানা উচিত। আচ্ছা, দ্বিতীয়বার যে আপনি আমার মুখে অসভ্য কথাটা বসিয়েছেন, আমি অসভ্য কথা কোথাও ব্যবহার করিনি। আমি কি বলেছি? আমি যেটা বলেছি আবারও বলছি, আমি বলেছি যে আপনারা মমতা ব্যানার্জিকে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করছেন, এতে বুদ্ধদেব ভট্টাচার্যের অপমান করা হয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভদ্রলোক ছিলেন, মমতা ব্যানার্জি কি ভদ্র মহিলা? তা আপনি অসভ্য বের করুন। বাকি দর্শক বন্ধুরা বুঝে নেবেন, কিন্তু আমি ওনার সঙ্গে এবার আমি বলি, এটাও বুঝবে এবার বাকি আমি অসভ্য বলিনি না, সেটা আমি এবং আমার কথাটা পরিষ্কার আছে, লিগালি কি ঠিক আপনি ভুল সেটাও আমি বলেছিলাম। আমার বক্তব্য খুব পরিষ্কার। আমাদের আলোচনা উনি রেজিগনেশন দেবেন কি দেবেন না সেটা নিয়ে কিন্তু কখনোই ছিল না ওই আলোচনাটার কনটেক্সট। রেজিগনেশন অ্যাজ পার 164 আর্টিকেল, এটা একটা প্রক্রিয়া, সেটা সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে যেভাবে ইভিএম
তার চার্জ কমে যাচ্ছে, ব্যাটারি পার্সেন্টেজ কমে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ। যেভাবে ওনাকে ওখানে ঘাট আমি ধাক্কা দেওয়া আবার হয়েছে বলছি, বলে অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই জনগণের জায়গায় রায়কে দাঁড়িয়ে অস্বীকার করা, এইটা মানে হচ্ছে গণতন্ত্রকে অস্বীকার করা। জয় জয় পরাজয়টা হচ্ছে একেবারে সাধারণ মানুষ তাদের ভোটদান, তার গণতন্ত্রের, তার মতদানের মধ্যে দিয়ে স্বীকার করেছে। কথা বলার জন্য আমাদের মুখের ওপর বসিয়ে দেওয়ার জন্য শুভ্র, তাকে একটা কথা তাহলে বলি। ডাকবেন না প্লিজ। শুভ্র, একটা কথা আমি বলি। না, আমি প্রথম দিন বলে হারার পরে সেটাকে তো স্বীকার করতে হবে। 24 ঘন্টা তো আপনার চ্যানেল চলছে। না, না, তাহলে আমি বলছি, সেইখানে আমরা তার মানে চাইছি, হ্যাঁ। তখন আপনি আমাকে বলতে না দিয়ে প্রত্যেকবার, প্রথমবার করলেন, দ্বিতীয়বারও করছেন, তাহলে তো আর ডাকার দরকার নেই। তৃণমূলকে ডাকবেন না, অন ক্যামেরা বলছি। আরে দলটা থাকলে যে তো দলটা ডাকবেন। থাকুক বা না থাকুক, দলটা উঠে যাবে। যতক্ষণ আছে, দলটা উঠে যতক্ষণ যাবে। যে আপনাদের মানসিকতা, নিরপেক্ষতার দলটা মানসিকতা উঠে বেরিয়ে যাবে। যাচ্ছে। আমি শুধু বলি। মনে আমার করিয়ে দেবো, বক্তব্যটা তো রাখতে দেবেন। আমি বলি। তাহলে তো মানুষের বুঝতে সুবিধা যে আমি তৃণমূলের বলি। বক্তব্যটা কি। বলে নিন, আমি তৃণমূলের বলছি তারপর। আপনি আপনার সবাই বলুন না। তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার, যে রেজিগনেশন নিয়ে এখানে কথার প্রসঙ্গটা যখন উঠেছে, কেউ একটা কি প্রশ্ন করেছেন, তার উত্তরে বলছে যে আমি এই হারটাকে, যেভাবে ইলেকশন কমিশন আমাদের সঙ্গে লড়াই করেছে ইভিএম মেশিনের মাধ্যমে, সেটাকে আমি মানতে পারছি না বলে উনি বলার চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে। এবং সেইখানেই আমাদের লড়াইটা, এবং সেটা প্রত্যেকটা বিরোধী দল, আপ, কংগ্রেস, অখিলেশ যাদবের দল, প্রত্যেকটা রাজনৈতিক দল একইভাবে কথা বলছে। তাহলে বিরোধী শক্তি এতজন এই কথাটা যখন বলছে, তখন তার কোনো গুরুত্ব নেই, শুধু গুরুত্ব সাংবিধানিকতা। তাহলে যে চমৎকার। আমি শুধু হ্যাঁ, আমি শুধু দুটো জিনিস বলবো, আমি শুধু দুটো কথা বলবো। সেটা হচ্ছে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি শুধু মনে করাবো যে 2011 ক্ষমতায় আসার পর 10 বছর মুখে লিউকোপ্লাস্ট নিয়ে সেটা তো একটা বসে থাকবেন, রাজনৈতিক দল এটা বলছে, কে বলেছিলেন? সংবাদ মাধ্যম বলেনি। বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা সংবাদ ছিলেন, মাধ্যম বিদায়ী সেটা বিরোধী করেনি। দলনেতা, 100টার বেশি সভা, সামান্য একটা সভা করতে কলকাতা হাইকোর্টে আরে ছুটে আপনি যেতে তো হচ্ছে। রাজনৈতিক এটা দল কি নন। বিরোধী পরিসর? রাজনৈতিক দল হিসাবে সবার কথা বলার সেইখানেই অধিকার তো থাকবে, এইটা আপনারাই গণতন্ত্র। সেই সেই গণতন্ত্র গণতন্ত্র যখন নির্বাচনের মধ্য দিয়ে একেবারে প্রত্যাখ্যান করা হচ্ছে শুভ্র। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপরেও এই প্রশ্নটা রবীন্দ্রবাবু উঠবে সঙ্গত কারণে, যে কোন এখতিয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটা বলতে পারেন যে আমি কেন যাব রাজভবনে, আমি কেন ইস্তফা দেব? সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতি উনি লঙ্ঘন করছেন। পশ্চিমবঙ্গের জন্য যেটা কালো দিন, উনি যে কালো দিন কথা বলছেন, আমরা বলছি আমাদের জন্য কালো দিন। যেভাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন, তাতে একটা কোনো জায়গায় মানে তৃণমূল কোনোভাবে ম্যানিপুলেট করা, ছাপ্পা করা এসব করতে পারেনি। করেছে বেশ কিছু জায়গায়, ফলতাতে করেছে, আরও কিছু আমার কাছে রিপোর্ট এসছে, তারা বলছেন ঘরের মধ্যে থেকে ভয় দেখিয়েছে প্রিজাইডিং অফিসারকে, এসব হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই তো জল জল করে জ্বলছে টিভির মাথার পর, বাঁদিকে 207, 80, এই হচ্ছে রিপোর্ট। এই হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে। সেই প্রত্যাখ্যাত তৃণমূল নিজের হাতটাকে স্বীকার একটা করতে বলবো। পারে না। মনে পড়ে ছোটবেলা সেই যার হাতে ব্যাট, সে বলল খেলা শেষ হয়ে গেছে, আমি তাহলে আমাকে হারালে আমি ব্যাট নিয়ে চলে যাব। এই ধরনের মানসিকতা, হ্যাঁ, এতগুলো এই বিরোধী মানসিকতা রাজনৈতিক দল সবাই ভুল, কেউ তাই তো? যদি করে, প্রত্যেকটা মমতা বিরোধী বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক তার দল মানে পূর্ণ ভুল। স্বরূপ একমাত্র বলা যেতে পারে। শাসকের এবং কথাই সেই ঠিক। জায়গা থেকে শুভ্র, আমাদের পক্ষে কালো শুভ্র দিন একটু বলছি। যে আমরা আরে দেখতে বিপদ, পাচ্ছি। আপনি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।